সবাইকে ঘিরে ফেলার পর রাফি গুলি করতে লাগলো। ওরাও রাফির উপর গুলি করছে। রাফির সঙ্গে পালো না। রাফি কমান্ডো স্টাইলে সবাইকে মাটিতে শুইয়ে দিল। আরমান পালিয়ে গেল। রাফি ইচ্ছে করে এটা করেছে, কারণ এখন যদি আরমানকে ধরে নেওয়া হয় তাহলে উপর থেকে অনেক চাপ আসতে পারে। তাই সকল প্রমাণ জোগাড় করে এরপর আরমানকে ধরতে হবে। তাছাড়া নীলা এখন সেই বাচ্চা, এটাই অনেক বেশি কিছু। ঘর থেকে বের করে আনার সময় দেখতে পেল আরো 10-15 জনের মতো মেয়ে সেখানে পড়ে আছে। আর রাফি তার সহকারী অফিসার নাফিসকে বলতে লাগলো, নাফিস, এই মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছে দাও, আর ওদের যেন কোনো অসুবিধে না হয়। রাফি নীলাকে টানতে টানতে তার গাড়িতে নিয়ে আসলো। অনেক দামি একটা গাড়ি। নীলা এই গাড়ির কথা অনেক শুনেছে, কারণ রাফি নিজের টাকায় রোলস রয়েস গাড়ি কিনেছে। আর সেই গাড়িতে নীলাকে বসিয়ে দিল। নীলা গাড়িতে ওঠার পরে রাফির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এই নীলার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে এটা রাফি, কারণ সে যে রাফিকে অনেক বেশি মিস করেছে। কিন্তু রাফি তার কোনো খোঁজ নেয়নি। রাফি গাড়ি ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরেই একটা নিরিবিলি জায়গায় এসে থামলো। রাফি গাড়ি থেকে নেমে নীলাকে বেরোতে বলল। নীলার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই রাফি তাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে কি করে আসলে? তুমি ওদের সঙ্গে কেন ঝামেলা করতে গেলে? আর কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। সরি, আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? আমি কি আপনাকে চিনি যে আপনি আমাকে তুমি করে কথা বলছেন? ভদ্রতা বজায় রেখে কথা বলুন আমার সঙ্গে। আর আমার কি হয়েছে এটা আপনাকে কেন বলতে যাব? আপনি কে? দেখো, এখন কিন্তু এসব কথা বলার সময় নেই। আমি তোমাকে সবকিছু পরে খুলে বলবো। আমার কাছে কোনো উপায় ছিল না তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য। প্লিজ তুমি বলো যে তোমার কি হয়েছে ওদের সঙ্গে। রাফি নীলাকে অনেকভাবেই কথা বলতে লাগলো, কিন্তু নীলা কোনোভাবেই কোনো কথার উত্তর দিচ্ছে না। রাফির অনেক রাগ উঠে গেল, কারণ এই মুহূর্তে নীলার কথা তা শোনাটা তার জন্য অনেক জরুরি একটা বিষয়। এর জন্য রাফি রাগে নীলাকে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় মারার পর রাফি বলতে লাগলো রাগী কণ্ঠে, একজন সিআইডি অফিসারকে আপনি বক্তব্য দিতে বাধ্য। আমি আপনাকে জিজ্ঞেস করেছি ওদের সঙ্গে আপনার কি ঝামেলা হয়েছে, আপনি সেটার উত্তর দিতে বাধ্য। আপনি বলেন। নীলা রাফির এই অবস্থা থেকে অনেকটাই ভয় পেয়ে গেল। ভয় পেয়ে নীলা বলতে লাগলো, আসলে ওরা আমার বান্ধবীকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিল, কিন্তু আমার বান্ধবী ছেড়েতে রাজি হয়নি। আমার বান্ধবীর নাম হলো রিয়া। রিয়া রাজি হয়নি, কিন্তু ওরা জোর করে এসব করাতে চেয়েছিল, এমনকি করিয়েছে। তার জন্য রিয়া পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে, কিন্তু সেটা কি কোনো কাজ হয়নি। আর যখনই সিআইডিতে জানে তখনই তাকে গুলি করে মেরে ফেলেন। আর এটা আমার সহ্য হচ্ছিল না, কারণ চোখের সামনে সব কিছু হচ্ছিল, কিন্তু আমি কোনো কিছু করতে পারছি না। তার জন্য আর কি ওরা আমাকে ধরে নিয়ে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে। আর শোনো, আমি সেদিন তোমাকে কথাগুলো বলতে গিয়ে বলতে পারিনি। আমার যেদিন কোনো কিছু করার ছিল না, কারণ সেদিন আমার ট্রেনিংয়ে যাওয়ার ডেট ছিল। আমি ট্রেনিংয়ে চলে গিয়েছিলাম। আসলে আমি সিআইডিতে জয়েন করেছিলাম, কিন্তু কোনো কিছু উপায় ছিল না তোমাকে সব কিছু জানানোর জন্য, কারণ এটা উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্যই তোমাকে কোনো কিছু বলে যেতে পারিনি। চলো তোমাকে হোস্টেলের সামনে নামিয়ে দিই। আমি এখন হোস্টেলে থাকি না, আর আমি এখন আমার ফ্যামিলির সঙ্গে ঢাকায় থাকি। আপনার মতো সিআইডি অফিসার আমার সঙ্গে কথা বলছে, আপনার মান সম্মান চলে যাবে না? কারণ আপনি তো অনেক বড় একজন মানুষ, আমি তো সাধারণ একটি স্টুডেন্ট। দেখো, তুমি আমার সঙ্গে এরকম কেন কথা বলছো? আমি তোমার আছি, তোমারই থাকবো সব সময়। আমি তোমার সঙ্গে জানি অনেক অন্যায় করেছি, তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমি প্রতিটা সময় তোমাকে মিস করেছি। এরপর নীলা গাড়িতে উঠে পড়ল। রাফি কোনো কিছু বলতে পারলো না, কারণ রাফি জানে নীলাকে এখন কোনো কিছু বলেও লাভ নেই। নীলা তার উপর অনেক অভিমান করে আছে। সময়ের সাথে সাথে তার অভিমানগুলো কেটে যাবে। এরপর রাফিও ড্রাইভ করতে থাকে। ড্রাইভ করতে করতে নীলার দেখানো মতো তাদের বাসার সামনে চলে আসে। রাফি নামিয়ে দেয় নীলাকে। নামিয়ে দেওয়ার পর রাফি বলল, তুমি কালকে ভার্সিটিতে যাবে, আর ভার্সিটিতে যাওয়ার পরে তুমি সাধারণভাবে চলাফেরা করবে। আমি আমি যতদিন আছি ততদিন তোমার কোনো চিন্তা নেই। এরপরে নীলা আর কোনো কথা না শুনে চলে যায়। রাফি আরও কিছু কথা ছিল, কিন্তু সেগুলো আর বলতে পারলো না। রাফিও সেই গাড়িটা ড্রাইভ করতে লাগলো। রাফি ড্রাইভ করতে করতে এসে বাসার দিকে যাচ্ছে। হঠাৎ করেই নাফিস তার ফোনে কল দিল। নাফিসের কলটা রাফি গাড়ি সাইড করে রিসিভ করলো। গাড়ি সাইড করে রিসিভ করার পর নাফিস তখন ওপাশ থেকে বলতে লাগলো, স্যার, এইমাত্র আমি একটা মেয়েকে নদীর পাড়ে পেয়েছি। মেয়েটাকে ধর্ষণ করে তারপরে মেরে ফেলা হয়েছে। মেয়েটা এমন কিছু জায়গায় ওরা ছুরি দিয়ে কেটেছে যেটা বলার মতো নয়। আপনি কি আসবেন?
ঠিক আছে, আমি এক্ষুনি আছি। আর তোমরা আলামত সংগ্রহ করে দেখো কোনো কিছু পাও কিনা, বুঝতে পেরেছো? আর আশেপাশে সবাইকে জিজ্ঞেস করো কেউ দেখেছে কিনা। রাফি তাড়াতাড়ি করে সে নদীর পাড়ে চলে আসলো। নদীর পাড়ে আসার পর দেখলো তার টিমের সকল সদস্য আশেপাশে খোঁজাখুঁজি করছে। রাফি গিয়ে লাশটা ভালোভাবে উল্টিয়ে দেখলো। উল্টানোর পর রাফি তাকে ভালোভাবে চেক করতে লাগলো। চেক করতে দেখতে পেলো লাশটাকে আরো 2 দিন আগেই মারা হয়েছে। কিন্তু এখানে ফিরে যাওয়ার সময় তো কেউ না কেউ দেখার কথা। রাফি চারপাশে জিজ্ঞেস করতে লাগলো। রাত হয়ে গেছে, তবুও নদীর পাড়ে মাঝে মাঝে কিছু লোক দেখা যাচ্ছে, বিশেষ করে যারা নদীতে নৌকা চালায়। মাঝিদেরকে ভালোভাবে জিজ্ঞেস করতে লাগলো রাফি। তখনই একটা নৌকার মাঝি তাদেরকে দেখে দূরে কোথাও চলে যেতে লাগলো। রাফি চোখ দিয়ে সাড়া দিয়ে নাফিসকে ধরে আনতে বললো। নাফিস গিয়ে মাঝিটাকে ধরে আনলো। তখনই হঠাৎ করেই ওখানে একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণটা অনেক বড় হওয়ার কারণে রাফির টিমের একজন সদস্য খুবই গুরুতর আহত হয়। তাড়াতাড়ি করে রাফি যে গাড়ি দিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। রাফির মাথায় কোনো কাজ করছে না, কারণ এটা তো যে কেউ জানে যে সে এখানে আসবে। তার মানে এটা হচ্ছে ইচ্ছে করে এই লাশটাকে রেখে যাওয়া হয়েছে। রাফি তখন বলতে লাগলো, নাফিস, তুমি তাড়াতাড়ি করে এখানে যত ভারী ঘর রয়েছে সবগুলো ভালোভাবে চেক করতে থাকো। আর আশপাশের জায়গাটা খুব ভালোভাবে দেখবে, ওখানে কোনো না কোনো কিছু উত্তর পাওয়া যাবে। আর এই মাঝেটাকে আমার কাছে দিয়ে যাও, তাড়াতাড়ি করো, আমি আরও কিছু ফোর্স পাঠাচ্ছি। তখনই নাফিস তার মতো করে চলে গেল। নাফিসকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নাফিস সেটা যথাযথভাবে পালন করছে। আর এদিকে রাফি সে রফিক সাহেবকে ফোন করার পর রফিক সাহেব কিছুক্ষণ পরই আরও কিছু ফোর্স পাঠিয়ে দিল। আর ফোর্সগুলো রাফির কথা মতো কাজ করতে লাগলো। এদিকে রাফি সেই মাঝিটাকে ধরে এনে তার গাড়ির কাছে নিয়ে আসলো। গাড়ির কাছে নিয়ে আসার পর রাফি জিজ্ঞেস করতে লাগলো, দেখুন চাচা, আমি আপনাকে ভালো মতো জিজ্ঞেস করছি। আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনোভাবে সব কিছু জানেন। প্লিজ, আপনি যা জানেন সেটা আমাকে বলেন, আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি। আপনার কোনো কিছুই হবে না, আপনি নির্ভয়ে আমাকে সব কিছু বলেন। স্যার বিশ্বাস করেন, আমি এসবের কোনো কিছু জানি না। আমি আসলে সিআইডিদেরকে অনেক ভয় পাই, কারণ ওদের ব্যাপারে অনেক কথা শুনেছি, তো সেজন্য আমি ভয়ের জন্য পালিয়ে গিয়েছিলাম। আমি এসবের কোনো কিছু জানি না। এই লাশটা কোথা থেকে আসলো, কি করে আসলো, সেটা আমি কোনোভাবেই কোনো কিছু বলতে পারবো না। প্লিজ আর আমাকে ছেড়ে দিন। আমি অনেক অসহায় একটা লোক। আমার কিছু হয়ে গেলে আমার পরিবার পথে বসে যাবে। চাচা, আমার কাছে মিথ্যে বলবে না। আপনার চোখ বলছে আপনি কোনো না কোনোভাবে বিপদগ্রস্ত হয়েছেন। প্লিজ আমাকে বলুন আপনার কি হয়েছে, আমাকে সব কিছু খুলে বলুন, না হলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। স্যার আমি সত্যি বলছি, আমি তেমন কোনো কিছুই জানি না। আমি যদি জানতাম তাহলে আমি অনেক অসহায় একটা লোক। আমার উপর আমার পুরো পরিবার দাঁড়িয়ে আছে। আপনি তাহলে সরাসরি কোনো মুখ খুলবেন না, আপনি আমাকে কঠোর হতে বাধ্য করছেন। আমি আপনাকে এখনো বলছি আপনি নির্ভয়ে সব কিছু বলুন, আমি আপনাকে সাপোর্ট দেব। আপনার কোনো কিছুই হবে না। কে বা কারা এটা করেছে আপনি আমাকে বলুন প্লিজ। অনেক গরিব একজন মানুষ। আমার একটা ফুটফুটে কন্যা ছিল, সে এই কলেজে পড়াশোনা করত। আমি অনেক কষ্ট করে তাকে এই ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করেন, আর কিছুদিন পরেই আমার মেয়েটা একটা ছেলের সঙ্গে পরিচয় হয়। ছেলেটা নাকি অনেক বড় লোক, অনেক ক্ষমতা। আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এত বড় ছেলের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই হতে পারে না। আমি আমার মেয়েটাকে না করেছিলাম যে ওই ছেলেটার সঙ্গে সঙ্গ না চলার জন্য। আমি আমার মেয়েটাকে না করেছিলাম যে ওই ছেলেটার সঙ্গে না চলার জন্য। কিন্তু আমার মেয়েটা কোনো কথা শুনেনি। একদিন ছেলেটা তার কিছু লোকজন নিয়ে আমার বাড়িতে উঠে পড়ে। ছোট একটা ঘর, সেই ঘরে উঠে পড়ার পরে আমাকে দুজন ধরে রাখার পরে আমার সামনে আমার মেয়েটাকে নষ্ট করে। তারপর আমাকে ভুলে যায়। আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমাকে পুরো মেরে ফেলবে ওরা। অনেক খারাপ। আমি ভয়ে আর কোনো কিছু বলিনি। আর সেদিন আমি দেখেছিলাম যে ওরাই লাশটাকে রেখে গিয়েছে। ছেলেটার নাম হলো আরমান চৌধুরী। ও আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এত বড় তথ্য দিলেন। আমি আপনার সাথে আছি। আপনি কি চান না যে আপনার মেয়ের খুনির প্রতিশোধ নেওয়ার জন্য? আর আপনার মেয়ে এখন কেমন আছে? আমার মেয়েটা 2 দিন পরেই আত্মহত্যা করে মারা গেছে। আর আমি এখানে 2 দিন আগে অনেক ভোরে ওই আরমানের গাড়িটা দেখেছিলাম। আরমানের গাড়িটা দেখার পরে ওই গাড়ি থেকেই এই মেয়ের লাশটা এখানে রেখে যাওয়া হয়েছিল। আমি এর চেয়ে বেশি আর কোনো কিছু জানি না স্যার। আমাকে বলুন, আমার কোনো কিছু হবে না। আমি কি আমার মেয়ের খুনের প্রতিশোধ নিতে পারবো? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনের প্রতিশোধ আমি নিয়ে নিব। আপনি দেখবেন ওদের অনেক ভয়ঙ্কর একটা শাস্তি হবে।
আপনি এখন যেতে পারেন। আর কোনো কিছু হলে এই নাম্বারে কল দিয়ে জানাবেন, আমি সবসময় আছি আপনার পাশে। এরপর রাফি এগুলো তার ভিডিও রেকর্ড করে নিল। ভিডিও রেকর্ড করার পর রাফি তাদের বাড়িতে গেল। এটা বস্তির মতো একটা জায়গা। বস্তিতে যাওয়ার পরে সকলের কাছে জিজ্ঞেস করতে লাগলো। সকলে আরমানের বিরুদ্ধে কথা বলতে লাগলো যে আরমান এখানে এসেছিল, আসার পর মেয়েটাকে ধর্ষণ করেছে। আর এগুলো ভিডিও করার পর রাফি বাসায় নিয়ে আসলো। বাসায় আসার পর এগুলো রফিক সাহেবের কাছে পাঠিয়ে দিল। রফিক সাহেব এগুলো পাওয়ার পরে রাফিকে কল দিল। কল দেওয়ার পরে রাফিকে বলতে লাগলো, রাফি, আমি জানতাম রাফি তুমি খুব তাড়াতাড়ি এগুলো সংগ্রহ করবে। ঠিক আছে, তুমি লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। দেখো গ্লাসটা থেকে আর কোনো কিছু জানা যায় কিনা। আর তুমি তোমার মতো অ্যাকশন নিতে পারো, যে কোনো তোমার যা যা প্রয়োজন তুমি সেটা আমাকে বলবে। আমি সকল কিছু তোমার প্রয়োজন মেটাতে পারবো। স্যার, আমি 2 দিন পরেই একসাথে যাব। আর আমার কোনো কিছু লাগলে আপনাকে জানাবো স্যার। এগুলো আপনার কাছে সাবমিট করলাম। আমি যে কোন সময় আরমানকে অ্যারেস্ট করতে পারি। এরপর রাফি আরও কিছু কথা বলে সে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে রাফি রিপোর্টগুলো তৈরি করতে লাগলো। আর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। রাতের বেলা রাফি খাবার খেয়ে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর সে নীলাকে কল দিল, কিন্তু নীলা কল রিসিভ করছে না। বেশ কিছুক্ষণ পরে নীলা কলটা রিসিভ করলো। রিসিভ করার পরে সে চুপ করে আছে। তখনই রাফি বলতে লাগলো, কি ব্যাপার, তুমি সেই সময় আমার কোনো কথা না শুনে চলে গেলে কেন নীলা? তুমি একটু প্লিজ বুঝতে চেষ্টা করো। আমি একটা অপারেশনে আছি, আমি তোমাকে সময় দিতে পারছি না। একটু বুঝতে চেষ্টা করো তুমি। আমি কি আপনাকে কোনো কিছু বলেছি যে আমাকে সময় দিন? আমি তো আপনাকে কোনো কিছু বলিনি। আপনি কেন কল দিয়েছেন আমাকে? আপনি আমাকে কল দিবেন না। শোনো, আমি যখন ট্রেনিংয়ে চলে যাই তখন আমি চেয়েছিলাম যে তোমাকে সব কিছু বলার জন্য, কিন্তু আমাকে না বলেছিল, কারণ যদি জানিয়ে দিতাম তাহলে অনেকটা সমস্যা হতো। প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো। এখনো আমার ব্যাপারে তেমন কেউই জানে না, কারণ আমি একটা অপারেশনে আছি। জাস্ট তুমি জানো, প্লিজ একটু কথাটা বুঝতে চেষ্টা করো। আমার সঙ্গে কথা বলতে হবে না। আমার সঙ্গে কথা বললে ওরা আমার ব্যাপারে জেনে যাবে, আর ওরা আপনার সঙ্গে না পেরে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর আপনার সকল প্ল্যান বরবাদ হয়ে যাবে। তার জন্য আমার সঙ্গে কথা না বললেই ভালো হবে আপনার। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি তোমার চিন্তা করো। আর শোনো, আমি মনে হয় রিয়ার লাশটা পেয়ে গেছি। রিয়ার লাশটাকে আমি নদীর পাড়ে পেয়েছি। লাশটাকে অনেক বাজেভাবে মেরেছে, কিন্তু আসলে কিছু করার ছিল না আমাদের। আমি জানতাম ওরা রিয়াকে বাঁচতে দেবে না, ওরা রিয়াকে মেরে ফেলবে। ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন, রাখলাম। আমি যাকে ভালোবাসতাম সে আমার মনটা বুঝলো না। আজ 1 বছর পরে তার সঙ্গে দেখা হলো, কিন্তু সে আমাকে একটা কথা জিজ্ঞেস করলো না যে আমি ভালো আছি কিনা। সে আমাকে সরাসরি অন্যদের মধ্যে জিজ্ঞাসা করতে লাগলো। এসব ব্যাপারে ভালোই। এই 1 বছর আমি কিভাবে যে কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। এরপর রাফি হাসতে হাসতে কলটা কেটে দেয়। রাফি বুঝতে পারছে যে কথাগুলো তাকেই বলেছে। রাফি কল কেটে দেয়। সে নীলার কথাই ভাবতে লাগলো। মেয়েটা তাকে এখনো অনেক বেশি ভালোবাসে, কিন্তু কোনোভাবে প্রকাশ করছে না। রাফি তারপর ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি খাবার খেয়ে রেডি হয়ে নিল। রেডি হওয়ার পরে ছদ্মবেশে সে বের হলো। রাফি একটা সাধারণ ছেলের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই দেখলো আরমানের গাড়িগুলো যাচ্ছে। আরমানের গাড়ির মধ্যে এমপি সাহেব বসে আছে। রাফির বিষয়টা অনেকটা খটকা লাগলো। তার মানে এমপি সাহেব এটার মধ্যে যুক্ত আছেন, হতেও পারে। রাফি হাঁটতে হাঁটতে এসে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে এসে সে ভার্সিটিতে গিয়ে পেছনে বসে আছে। পেছনে এমনভাবে বসে আছে যে কেউ বুঝতে পারবে না সে সিআইডি অফিসার। রাফি ভেবে বসে থাকার পর কিছুক্ষণ পরে নীলা চলে আসলো। নীলা তার থেকে কিছুটা দূরে বসে আছে। তখন রাফি বলতে লাগলো ফাজলামি করে, কি ব্যাপার, আমি তো তোমাকে এখানে আসতে বলিনি, তাহলে তুমি আমার এখানে কেন এসেছে বলে চলে যাও। এখান থেকে রাতের বেলা তো কথা বলতে চাইলাম, কিন্তু তুমি আমার সঙ্গে কথা বললে না। নীলার হাতে একটা পানির বোতল ছিল। সেই পানির বোতলটা রাফির গায়ে ঢেল দিল। রাফি এই বোতলটা ধরে নিয়ে নীলার সামনে গেল। নীলার সামনে যাওয়ার পর নীলার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। নীলার অনেক রাগ উঠে গেল। তখন রাফি বলতে লাগলো, এত রাগ করার কোনো কিছু নেই। আমি অপারেশন শেষ করেই আপনাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব, বুঝতে পেরেছেন? এরপর নীলার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। সন্ধ্যার সময় রাফি তার টিম সহকারে জঙ্গলের দিকে যাচ্ছে। জঙ্গলের কাছে চলে আসতেই সে তার ফোর্সগুলোকে চারদিক থেকে ঘিরে ফেলতে বলল। রাফির কাছে অস্ত্র আছে, যে এখানে এমপিও রয়েছে, খবর আছে এটা। রাফি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা লুকানো জায়গা পেয়েছে। সেখানে লুকিয়ে পড়লো। লুকিয়ে ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য দেখতে লাগলো। হঠাৎ করে দেখতে পেলো তার সঙ্গে বসে কথা বলছে, তার মানে রিফাত
তার ভাই এসব কাজ করে থাকে। রাফি এগুলো দেখে কি করবে সেটা বুঝতে পারছে না। তখনই মনে হলো